বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা এবছর ফাইনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আজকের এই ভিডিওটি তোমাদের সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটির জন্যই তোমরা সবথেকে বেশি রিকোয়েস্ট করেছিলে, অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে এবং হোয়াটসঅ্যাপে মেসেজও করেছিলে। আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2022 ফাইনাল পরীক্ষাকে সামনে রেখে বাংলা বিষয়ের লাস্ট মিনিট সাজেশন প্রসঙ্গে আলোচনা করতে চলেছি। সবথেকে প্রচলিত টেস্ট পেপারে বাংলা বিষয়ের যে প্রশ্নগুলি বারবার রিপিট এসেছে, আজকের এই সাজেশনের মধ্যেই আমি সেগুলোর উল্লেখ করে দেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আশা করি আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগবে। সাজেশন প্রসঙ্গে আলোচনা করার আগে তোমাদের উদ্দেশ্যে দু একটি কথা বলে রাখি। দেখো, মাধ্যমিক পরীক্ষার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্য কিন্তু অনেক বেশি। এই জন্য আর যে কটা দিন রয়েছে তোমরা কিন্তু প্রাণপণ চেষ্টা করো যাতে ভালো থেকে ভালো নাম্বার করতে পারো। তুমি যত বেশি ভালো নাম্বার করতে পারবে, তোমার কলেজের ক্ষেত্রে অনার্স পাওয়ার যে সুযোগটা কিন্তু তত বেড়ে যাবে। শেষে গিয়ে দেখা যায় যে 2-1 নাম্বারের জন্য ভালো বিষয়ে অনার্স কিন্তু হাতছাড়া হয়ে যায়। সেটা যাতে না হয় তার জন্য কিন্তু এই মুহূর্তেই পরিশ্রমটা করে নিতে হবে। কোনো প্রকার আর আলগা দিলে হবে না। আর যে কটা দিন হাতে রয়েছে সে কটা দিনকে কিন্তু ভরপুর কাজে লাগাও, প্রাণপণ পরিশ্রম করো ভালো রেজাল্ট করার জন্য। মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিকে রেজাল্ট করা কিন্তু অনেক সহজ। এখানে সাজেস্টিভ পথে পড়াশোনা করলে প্রচুর রেজাল্ট করা যায়। বাংলা বিষয়ে তোমাদের মাত্র 2টো গল্প পাঠ্য আছে, ভারতবর্ষ এবং ভাত। যার যেটা ভালো লাগছে যে কোনো একটা গল্প থেকে বড় প্রশ্ন প্রস্তুত করো। 2টো গল্প থেকেই বড় প্রশ্ন প্রস্তুত করার কোনো মানে নেই। যে কোনো একটা, যদি কারোর ভাত গল্প ভালো লেগে থাকে সেই গল্প থেকে তুমি বড় প্রশ্ন রেডি করতে পারো। যাদের ভারতবর্ষ গল্পটা ভালো লাগছে সেখান থেকে বড় প্রশ্ন প্রস্তুত করো। যে কোনো একটা গল্প থেকে প্রস্তুত করো, অনেক কটা প্রশ্ন রেডি করো যাতে সেই গল্প থেকে যে কোনো প্রশ্ন এলেই তুমি যাতে অ্যাটেম্প্ট করতে পারো। কবিতার ক্ষেত্রে তোমাদের 4টে কবিতা পাঠ্য রয়েছে, রূপনারায়ণের কুলে, আমি দেখি ক্রন্দনরতা জননীর পাশে, এবং আরেকটি কবিতা তোমাদের পাঠ্য রয়েছে মহুয়ার দেশ। এই 4টি কবিতার মধ্য থেকে যে কোনো 3টে কবিতা থেকে ভালো করে প্রশ্ন প্রস্তুত করো। আমি বলবো রূপনারায়ণের কুলে, ক্রন্দনরতা জননীর পাশে এবং আমি দেখি, এই 3টে কবিতা থেকে ভালো করে প্রশ্ন প্রস্তুত করো। এবছর এই 3টে কবিতা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। তোমাদের নাটক পাঠ্য রয়েছে 2টো, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন এবং শম্ভু মিত্রের বিভাব। যে কোনো একটা নাটক থেকে বড় প্রশ্ন প্রস্তুত করলেই এনাফ। 2টো নাটক থেকে প্রশ্ন প্রস্তুত করার কিন্তু কোনো প্রয়োজন নেই। যার যে নাটকটা ভালো লাগছে, নানা রঙের দিন ভালো লাগতে পারে কারোর বিভাব, যে কোনো একটা নাটক থেকে তুমি ভালো করে বড় প্রশ্ন প্রস্তুত করো। অনেকগুলো প্রশ্ন প্রস্তুত করে রাখো যাতে যে কোনো প্রশ্ন যদি দেয় তুমি যেন উত্তর করে আসতে পারো। আন্তর্জাতিক কবিতা এবং তোমাদের যে ভারতীয় গল্প পাঠ্য রয়েছে অলৌকিক, এখান থেকে যে কোনো একটা টপিককে তোমরা ভালো করে রেডি করো বড় প্রশ্নের জন্য। আমি বলবো অলৌকিক গল্পটাকে তোমরা রেডি করো বড় প্রশ্নের জন্য। এখান থেকে মাত্র 2টো প্রশ্ন আসে ঘুরিয়ে ফিরিয়ে। এখানে আরও একটি বিষয় উল্লেখ করে দিই যে আমার বাংলা বলে যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ তোমাদের পাঠ্য রয়েছে, এখান থেকে 4টি গদ্য তোমাদের পাঠ্য আছে, ছাতির বদলে হাতি, মেঘের গায়ে জেলখানা, হাত বাড়াও এবং গাঢ় পাহাড়ের নিচে। এই 4টি গদ্যের মধ্য থেকে তোমরা যে কোনো 3টে গদ্যকে ভালো মতো করে প্রস্তুত করো বড় প্রশ্নের জন্য, তাহলেই কিন্তু হয়ে যাবে। এক্ষেত্রে আমি সাজেস্ট করব ছাতির বদলে হাতি, গাঢ় পাহাড়ের নিচে, এই 2টি গল্প কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই 2টি গল্প থেকে বড় প্রশ্ন রেডি করবেই করবে। এরপর আমরা চলে আসি আজকের ভিডিওর মূল আলোচনায়, লাস্ট মিনিট সাজেশন প্রসঙ্গে। এখানে বলে রাখি যে প্রশ্নগুলোর অল্টারনেটিভ আমি কিন্তু সাজেশনের মধ্যেই উল্লেখ করে দিয়েছি। অর্থাৎ একটা মূল প্রশ্নকে কেন্দ্র করে কিভাবে লাইনটা চেঞ্জ করে তোমাকে ঘাবড়ে দিতে পারে সেটাই কিন্তু আমি প্রশ্নের মধ্যে দেখিয়ে দিয়েছি। যত রকমভাবে একটা প্রশ্নকে ঘুরিয়ে দেওয়া যায় আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি প্রশ্নের মধ্যে, যাতে তোমাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা না হয় যে একটা মূল প্রশ্নকে কত রকমভাবে ঘুরিয়ে দিতে পারে। অনেক ক্ষেত্রে এরকমটা হয় দেখেছি আমি ছাত্রছাত্রীদের, যে তার উত্তর জানা ছিল কিন্তু লাইনটা চেঞ্জ করে দিয়েছে বলে সে অতটা খেয়াল করেনি, সে বুঝতে পারেনি, তার মনে হয়েছে প্রশ্নটা আমার কমন ছিল না। তা নয়, কিন্তু তার উত্তর হয়তো জানা ছিল কিন্তু লাইনটা চেঞ্জ করে দেওয়ার ফলে সে কিন্তু ধরতে পারেনি। এইটা তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় এই বিষয়টা, অর্থাৎ একটা প্রশ্নকে কত রকমভাবে ঘুরিয়ে দেওয়া যায় সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। চলে এসেছি আমরা মূল সাজেশনে।
প্রথমেই গল্প থেকে এখানে একটি 5 নম্বর মানের প্রশ্ন আসবে। আমি আগেই বললাম যে ভাত এবং ভারতবর্ষ দুটি গল্পের মধ্য থেকে যে কোনো একটি গল্প থেকে প্রশ্ন প্রস্তুত করলেই হবে। চলে আসি প্রথমেই ভাত গল্প থেকে। প্রথম প্রশ্ন দেখে রাখবে, তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র, দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। কে কেন এরকম হিংস্র আচরণ করেছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি। তারপর দেখে রাখবে, সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। কোন বাদার কথা বলা হয়েছে? কেন তা বড় বাড়িতে অচল হয়ে থেকে গিয়েছিল? এই একই প্রশ্নকে ঘুরিয়ে দিতে পারে, অর্থাৎ লাইনটাকে চেঞ্জ করে দিতে পারে। আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবের। এখানে আসল বাদা কি, উৎসব তার খোঁজ পায়নি কেন? চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন দেখে রাখব। 3 নম্বর প্রশ্ন দেখে রাখবে, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। ঝড় জল মাতলার গর্ভে কি কি গিয়েছিল এবং তাতে উৎসব পাগল হয়ে উঠেছিল কেন? এই প্রশ্নটাকেই একটু ঘুরিয়ে দিতে পারে, লাইনটাকে পাল্টে দিতে পারে। উত্তর একই হবে, এইভাবে দিতে পারে। আমি এখানে অথবাগুলো হাইলাইট করে রেখেছি, অর্থাৎ একই প্রশ্নকে ঘুরিয়ে কিভাবে দেওয়া যায় সেগুলো হাইলাইট করে আমি উল্লেখ করে দিয়েছি। চলে আসি পরবর্তী প্রশ্ন আমরা। 4 নম্বর প্রশ্ন ভাত গল্প থেকে দেখে রাখবে, সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল। কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? উৎসবের মানুষ হওয়ার ব্যাপারটি বুঝিয়ে দাও। এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, মানুষ থাকলে ও ঠিকই বুঝতো যে জলের টানে মানুষ ভেসে গেছে। কার কথা বলা হয়েছে? সে মানুষ নয় কেন, কিভাবে সে মানুষ হয়ে উঠেছিল? এই প্রশ্নটাকে দেখে নাও তোমরা, এত রকমভাবে ঘুরিয়ে দিতে পারে। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির। এরকম মনে হওয়ার কারণ কি? এই প্রশ্নটি টেস্ট পেপারে অসংখ্যবার রিপিট পেয়েছি। আরেকটি প্রশ্ন রিপিট পেয়েছি, ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। কার কথা বলা হয়েছে? ফুটন্ত ভাতের গন্ধ কেন তাকে উতলা করে বা কেন তাকে উতলা করেছিল? এই প্রশ্নগুলি তোমরা দেখে রাখবে অল্টারনেটিভ হিসেবে। চলে আসি পরবর্তী প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন দেখে রাখবে, তারপরই মনে পড়ে যায় রাতে ঝড় হয়। কার মনে পড়ে যায়? সেই দুর্যোগে রাত্রির বর্ণনা দাও। এই প্রশ্নটাকে এত রকমভাবে লাইন চেঞ্জ করে দেওয়া যায়। সেই সন্ধে অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল। কার কথা বলা হয়েছে? সন্ধ্যার কি কি ঘটেছিল বর্ণনা করো। একদিন তুমুল ঝড় বৃষ্টি, এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি। কোন দুর্যোগের কথা বলা হয়েছে? দুর্যোগের বর্ণনা দাও। উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎসবকে তার সংসার কিভাবে মাটিতে লুটোপুটি গিয়েছিল? সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা, সর্বনাশের বিবরণ দাও। এই একই প্রশ্ন, উত্তরটা তোমার যদি জানা থাকে, এত রকমভাবে ঘুরিয়ে দিলেও তুমি কিন্তু উত্তর প্রস্তুত করে আসতে পারবে। চলে আসছি পরবর্তী 6 নম্বর প্রশ্ন দেখে রাখবে ভাত গল্প থেকে। ভাতে হাত ঢুকিয়ে দিয়ে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে। কার কথা বলা হয়েছে? তার এই অনুভূতির কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নটি টেস্ট পেপারে অসংখ্যবার রিপিট পেয়েছি। এই প্রশ্নটাকেই ঘুরিয়ে দিতে পারে। অত্যন্ত ভালো প্রশ্ন। চুন্নির মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি। কার কথা বলা হয়েছে? সে কেমন সুখ পেয়েছিল আলোচনা করো। অত্যন্ত ভালো প্রশ্ন এই প্রশ্নটি। 7 নম্বর শেষ প্রশ্ন ভাত গল্প থেকে দেখে রাখবে, ভাত গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। এরপর চলে আসি, যারা ভারতবর্ষ গল্প থেকে বড় প্রশ্ন প্রস্তুত করবে ভেবেছো তাদের জন্য ভারতবর্ষ গল্প থেকে প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। দৃশ্যটি কি, তা অদ্ভুত কেন এবং তারপর কি ঘটেছিল? অত্যন্ত ভালো প্রশ্ন। অর্থাৎ বুড়ির জ্ঞান ফিরেছিল, এই অংশটা আলোচনা করতে হবে। তারপর কি কি ঘটলো? এরপর চলে আসি পরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? কোন প্রসঙ্গে বক্তা কথা বলেছে? গল্প অনুসরণ করে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। অর্থাৎ বুড়ির স্বরূপ বর্ণনা করতে হবে। এই অংশটাই লাইনটাকে ঘুরিয়ে দিতে পারে। সেই সময় এলো এক বুড়ি, বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দিয়ে তার স্বরূপ ব্যাখ্যা করো। চলে আসি 3 নম্বর প্রশ্ন ভারতবর্ষ গল্প থেকে দেখে রাখবে। দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, টেস্ট পেপারে অনেকবার রিপিট পেয়েছি। চলে আসি পরের প্রশ্ন ভারতবর্ষ গল্প থেকে। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি বর্ণনা করো। এখানে বলে রাখি এই প্রশ্নটা, হঠাৎ বিকালে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল,
এবং এই প্রশ্নটা তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, দুটো প্রশ্নের উত্তর কিন্তু আলাদা, দুটো প্রশ্নের বর্ণনাও কিন্তু আলাদা, এখানটা গুলিয়ে ফেললে হবে না। এই অংশটা মূলত ব্যাখ্যা করতে হবে যে দুটি সম্প্রদায়ের মধ্যে কিভাবে ঝগড়া শুরু হয়েছিল সেই অংশটা। এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে, সে বলতে কার কথা বলা হয়েছে, জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন, বচসা বেড়ে গেল, কী নিয়ে বচসা বেড়ে গিয়েছিল, এইভাবে দিতে পারে। চলে আসি 5 নম্বর প্রশ্ন দেখব, সৈয়দ মুস্তফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। এবং শেষ 6 নম্বর প্রশ্ন দেখে রাখবে, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, কার কথা বলা হয়েছে, তার আবছা হয়ে যাওয়ার কারণ আর তাৎপর্য আলোচনা করো। অত্যন্ত ভালো প্রশ্ন, এই প্রশ্নটি টেস্ট পেপারে অসংখ্যবার রিপিট পেয়েছি। এরপর চলে আসি কবিতা থেকে। এখান থেকে 5 নম্বর মানের একটা প্রশ্ন পরীক্ষায় উত্তর করে আসতে হবে। তোমাদের 4টে কবিতা পাঠ্য আছে, আমি একটু আগেই বললাম যে কোনো 3টে কবিতা তোমরা প্রস্তুত করবে বড় প্রশ্ন হিসাবে। প্রথম রূপনারায়ণের কুলে, এই কবিতা থেকে প্রশ্ন হিসেবে দেখে রাখবে, এই কবিতাটি এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, কবি কিভাবে এই রকম ভাবনায় উপনীত হলেন আলোচনা করো। এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিতে পারে, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, রূপনারায়ণের কুলে বলতে কবি কী বুঝিয়েছেন, জেগে ওঠার তাৎপর্য আলোচনা করো। কিংবা প্রশ্নটাকে অন্যভাবে দিতে পারে যে জেগে ওঠার পর কবি কী জানতে পেরেছিলেন। চলে আসছি আমরা পরবর্তী অংশ দেখে নেব। এই রূপনারায়ণের কুলে থেকে তোমরা পরের প্রশ্ন দেখবে যে আমৃত্যুর দুঃখের তপস্যা এই জীবন, কবি জীবনকে দুঃখের তপস্যা কেন বলছেন তার তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর দেখে রাখবে, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সত্য বলতে কবি কী বুঝিয়েছেন, তা কঠিন কেন, কবি কেন এই কঠিন সত্যকেই ভালোবেসেছেন তার তাৎপর্য আলোচনা করো। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, আঘাত এবং বেদনার মধ্য দিয়ে কবি কিভাবে নিজেকে চিনতে পারলেন তার তাৎপর্য বিচার করো। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, রক্তের অক্ষরে বলতে কবি কী বুঝিয়েছেন, সেখানে কবি নিজের রূপ কিভাবে দেখতে পেলেন। এবং 6 নম্বর দেখে রাখবে, শেষ প্রশ্ন এই রূপনারায়ণের কুলে কবিতা থেকে দেখে রাখবে, সে কখনো করে না বঞ্চনা, কবি কার কথা বলেছে এবং সে কিভাবে বঞ্চনা করে না আলোচনা করো। এই প্রশ্নটি টেস্ট পেপারে অনেকবার রিপিট পেয়েছি। চলে আসি পরবর্তী কবিতা, ক্রন্দনরতা জননীর পাশে, মৃদুল দাশগুপ্তের লেখা। এই কবিতা থেকে দেখে রাখবে প্রথম প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কোন পরিস্থিতিতে কেন কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন, এই পরিস্থিতিতে কবি নিজেকে কোন ভূমিকায় দেখতে চেয়েছেন আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, টেস্ট পেপারে অসংখ্যবার রিপিট পেয়েছে এই প্রশ্নটি। এই প্রশ্নটিকে ঘুরিয়ে দিতে পারে, কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন, কবিতাটির মধ্য দিয়ে কবি যা বোঝাতে চেয়েছেন নিজের ভাষায় লেখো। চলে আসছি 2 নম্বর প্রশ্ন, আমি তা পারি না, কবি কি পারেন না, যা পারি কেবল, কবি কি পারেন আলোচনা করো। 3 নম্বর দেখে রাখবে, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, কোন ঘটনার প্রেক্ষিতে কবি এই কথা বলেছেন, মন্তব্যটির তাৎপর্য বিচার করো। এই প্রশ্নটাকে একটু লাইনটা চেঞ্জ করে দিতে পারে, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, নিহত ভাই বলতে কবি কাকে বুঝিয়েছেন। তারপর দেখো উর্দিতাংশে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে আলোচনা করো। 4 নম্বর দেখে রাখবে, কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে, কোন প্রসঙ্গে কবির এই মন্তব্য, এই মন্তব্যে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে। প্রশ্নটা অনেকবার রিপিট পেয়েছি টেস্ট পেপারে। এবং 5 নম্বর শেষ প্রশ্ন দেখে রাখবে, ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে, মন্তব্যটি তাৎপর্য বিচার করো। চলে আসি পরবর্তী কবিতা আমি দেখি। এখান থেকে দেখে রাখবে প্রথম প্রশ্ন, ওই সবুজের ভীষণ দরকার, কোন সবুজের কথা কবি বলেছেন তার দরকার কেন আলোচনা করো। এই প্রশ্নটা অসংখ্যবার রিপিট পেয়েছি টেস্ট পেপারে। পরবর্তী প্রশ্ন দেখে রাখবে 2 নম্বর প্রশ্ন, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, শহরের অসুখ বলতে কবি কী বুঝিয়েছেন তা কিভাবে সবুজ খায় আলোচনা করো। এই প্রশ্নটাকে একটু লাইন চেঞ্জ করে ঘুরিয়ে দিতে পারে, সবুজের অনটন ঘটে, কোথায় কিভাবে সবুজের অনটন ঘটে। কিংবা বহুদিন শহরেই আছি, বক্তাকে শহরে থাকার অভিজ্ঞতা তিনি কিভাবে ব্যক্ত করেছেন, সেই অভিজ্ঞতায় শহরের কোন পরিবর্তন তিনি চেয়েছেন, এরকমভাবে দিতে পারে। চলে আসি 3 নম্বর প্রশ্ন দেখে রাখবে, দেহ চায় সবুজ বাগান, কিংবা বহুদিন জঙ্গলে কাটিনি দিন, কিংবা চোখ তো সবুজ চায়, এই রকম যে কোনো একটা লাইন তুলে দিয়ে বলতে পারে যে প্রসঙ্গ ধরে কবির অরণ্য প্রীতির পরিচয় দাও। চলে আসি 4 নম্বর প্রশ্ন, এই 4 নম্বর প্রশ্নটাই শেষ প্রশ্ন এই কবিতা থেকে দেখে রাখবে, গাছগুলো তুলে আনো বাগানে বসাও আমি দেখি, কবির গাছ দেখার তাৎপর্য আলোচনা করো। কিংবা কবি এমন নির্দেশ কেন দিচ্ছেন, সেই নির্দেশের মধ্য দিয়ে কোন বার্তা বা মেসেজ ফুটে উঠছে। চলে আসছি পরবর্তী কবিতা মহুয়ার দেশ।
এই কবিতা থেকে প্রথম প্রশ্ন দেখে রাখবে, আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ বলতে কার কথা বলা হয়েছে, এমন কামনার কারণ কি? দ্বিতীয় প্রশ্ন দেখবে, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, কাদের কথা বলা হয়েছে, তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন, আলোচনা করো। চলে আসছি আমরা পরের পেজে। পরের প্রশ্ন দেখে রাখবে মহুয়ার দেশ কবিতা থেকে, যে মহুয়ার দেশ কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে শ্রমজীবী মানুষের যে বাস্তব অবস্থানে চিত্র বর্ণিত হয়েছে তা আলোচনা করো। পরের প্রশ্ন দেখে রাখবে, সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো, মন্তব্যটির তাৎপর্য। এই প্রশ্নটা অনেকবার রিপিট পেয়েছি। 5 নম্বর প্রশ্নটা, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, কবি এখানে কাদের কথা বলেছেন, তাদের জীবনের কোন অবস্থার পরিপ্রেক্ষিতে কবি উক্তি করেছেন। যারা মহুয়ার দেশ কবিতা করবে, রেডি করবে ভাবছো, তারা এই 5টা প্রশ্ন দেখলেই হবে। আমি বলবো রূপনারায়ণের কুলে, আমি দেখি এবং ক্রন্দনরতা জননীর পাশে, এই 3টে কবিতা রেডি করো খুব ভালো করে। চলে আসি নাটক থেকে। 5 নম্বর মানের একটা প্রশ্ন আসবে, 2টো নাটক পাঠ্য আছে, মানে যে কোনো একটা নাটক থেকে বড় প্রশ্ন রেডি করলেই হয়ে যাবে। এক্ষেত্রে আমি বলবো নানা রঙের দিন, এই নাটকটাই সহজ, কারণ এর মধ্যে একটা স্টোরি আছে, গল্প আছে। প্রথম দেখে রাখবে, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র। প্রশ্নটি অসংখ্যবার রিপিট পেয়েছি টেস্ট পেপারে। এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিতে পারে যে নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় এই চরিত্রের মধ্য দিয়ে একদিকে অভিনেতার শিল্পগুণ, অন্যদিকে ট্র্যাজিক পরিণাম কিভাবে উঠে এসেছে আলোচনা করো। চলে আসছি 2 নম্বর প্রশ্ন দেখে রাখবে, মৃত্যু ভয়ের উপর সে হাসতে হাসতে ডাকাতি করতে পারে, কার কথা বলা হয়েছে, বক্তার এমন উপলব্ধির কারণ কি? কিংবা এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, বক্তার এমন বলার তাৎপর্য। এই প্রশ্নটা অসংখ্যবার টেস্ট পেপারে রিপিট পেয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসছি পরের, এই প্রশ্নটাকেই ঘুরিয়ে দিতে পারে, আমার প্রতিভা এখনও মরেনি, শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্তে আছে প্রতিভা, এইভাবে দিতে পারে। আর এইরকমভাবে দিতে পারে যে এই তো জীবনের সত্য কালীনাথ, বক্তাকে জীবনের সত্য বলতে সে কী বুঝিয়েছেন। চলে আসছি 3 নম্বর প্রশ্ন, এই নানা রঙের দিন নাটক থেকে, জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে, এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা, বক্তাকে সে জীবনের মাঝরাত্রির বলতে কি বুঝিয়েছে। এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এমন উক্তি করেছেন, উক্তিটির মধ্য দিয়ে বক্তার জীবনে যে যন্ত্রণা সেটা তুলে ধরো। এই প্রশ্নটাকে চেঞ্জ করে আরও রকমভাবে দিতে পারে, দেখো যে প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ, বক্তার মতে এই অপমৃত্যু কীভাবে ঘটেছিল। 4 নম্বর দেখে রাখবে, সেই রাতেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম, কোন রাতের কথা বলা হয়েছে, বক্তা জীবনের মোক্ষম কি বুঝেছিলেন সেই রাতে। প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, লাইনটা চেঞ্জ করে, যে এই পবিত্রতার নামাবলীটা হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে, বক্তাকে পবিত্র নামাবলী বলতে কি বুঝিয়েছে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সে এমন বলেছে। 5 নম্বর প্রশ্ন দেখে রাখবে, যে একটা মেয়ে, জানো কালীনাথ, একটা মেয়ে, মেয়েটির পরিচয় দাও, বক্তার জীবনে সেই মেয়েটির ভূমিকা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, ওরই মধ্যে কোথাও যেন আগুন লুকিয়েছিল, কার সম্পর্কে এমন কথা বলা হয়েছে, আগুন লুকিয়ে থাকার তাৎপর্য আলোচনা করো। এরকমভাবে দিলে লাইনটা কিন্তু চিনতে পারা খুব মুশকিল, এই জন্যই কিন্তু আমি অল্টারনেট যে লাইনগুলো যেগুলো দিয়ে প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। পরবর্তী প্রশ্ন এখানে দেখে রাখবে, যে তুমি তাদের কেউ না, থিয়েটারওয়ালা, একটা নকল নবিশ, একটা অস্পৃশ্য ভাঁড়, বক্তার এমন ভাবনার মধ্য দিয়ে কোন যন্ত্রণা উঠে আসছে। এই প্রশ্নটাকে এই 3 রকমভাবে লাইনটা পাল্টে দিতে পারে, যে এই তো জীবনের সত্য কালীনাথ, এসব বাজে কথা আমি বিশ্বাস করি না, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, এই উক্তির তাৎপর্য। এই 6টা প্রশ্ন দেখে রাখলেই এই নানা রঙের দিন নাটক থেকে কিন্তু হয়ে যাবে। চলে আসছি পরবর্তী, যারা বিভাব নাটক থেকে বড় প্রশ্ন প্রস্তুত করব ভেবেছ তাদের জন্য। প্রথম প্রশ্ন দেখে রাখবে, বুদ্ধিটা কি করে এলো তা বলি, বুদ্ধিটা কি, কিভাবে তা বক্তার মাথায় এসেছিল। 2 নম্বর দেখে রাখবে, এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম। এমনি সময় বলতে কোন পরিস্থিতির কথা বোঝানো হয়েছে বা কোন সময়ের কথা বলা হয়েছে, সাহেবের লেখা পড়ে তিনি কি জানতে পেরেছিলেন। এই প্রশ্নটাকে চেঞ্জ করে দিতে পারে, যে এই পড়ে বুকে ভরসা এলো, নাট্যকার ভরসা হারিয়েছিলেন কেন, কিভাবে তিনি ভরসা ফিরে পেয়েছিলেন। 3 নম্বর প্রশ্ন দেখে রাখবে, যে চলো বাইরে হাসির খোরাক, পপুলার জিনিসের খোরাক পাবে, কোন পরিস্থিতিতে কে কেন এমন সিদ্ধান্ত নেয়, বাইরে তাদের কি অভিজ্ঞতা হয়েছিল। এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, এই ঘরের মধ্যে জীবনটাকে উপলব্ধি করা যাবে না, জীবনকে উপলব্ধি করার জন্য বক্তারা তারা কি করেছিলেন সেই অভিজ্ঞতা বলো।
আরও একরকমভাবে দিতে পারে, না কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই, বক্তাকে তিনি কোথাও জীবনের হাসির খোরাক নেই বলে মনে করছেন কেন। 4 নম্বর প্রশ্ন দেখে রাখবে, না না এটা আগের মতো নয়, এটা অন্য রকমের লাভ সিন, প্রোগ্রেসিভ লাভ সিন। প্রোগ্রেসিভ লাভ সিন নাটকে যে প্রয়াস ফুটে উঠছে সেটা বর্ণনা করতে হবে। 5 নম্বর প্রশ্ন দেখে রাখবে, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ছিল অভাব নাটক, অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে এসেছে। তারপর দেখে রাখবে, এই দেখো আবার মিছিল আসছে, কিসের মিছিল, সেই মিছিলকে ঘিরে যে ঘটনা ঘটেছিল সেটা বর্ণনা করতে হবে। 7 নম্বর দেখে রাখবে, আমাদের একটা লাভ সিন করা উচিত, বক্তাকে উক্তিটির পরিপ্রেক্ষিতে যে দৃশ্য উঠে এসেছিল, অর্থাৎ প্রোগ্রেসিভ লাভ সিন নয়, কিন্তু প্রথম যে লাভ সিন করার প্রয়াসটা হয়েছিল সেটা বর্ণনা করতে হবে। এরপর চলে আসি ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা আছে। এখান থেকে ভারতীয় গল্প কর্তার সিং দুগ্গলের লেখা অলৌকিক, এখান থেকেই প্রশ্ন করা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে, কারণ এখান থেকে মুষ্টিমেয় দুটো প্রশ্নই বারবার ঘুরে ফিরে আসে। প্রথম প্রশ্ন দেখে রাখবো, গল্পটা বার কয়েক গুরুদ্বারাতে শুনেছি। এই প্রশ্নটা এত রকমভাবে লাইন চেঞ্জ করে কিন্তু আসতে পারে। গুরু গভীর সমস্যায় পড়লেন, শুনতে শুনতে ছোটো বোন মাকে বাধা দিল, মায়ের সঙ্গে তর্ক শুরু করি, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে আছে, এত রকমভাবে লাইন চেঞ্জ করে আসতে পারে। প্রশ্নটার উত্তর কিন্তু একটাই হবে যে গুরু নানক শিষ্য মর্দানার তৃষ্ণা নিবারণ কিভাবে করেছিলেন সেই অলৌকিক ঘটনাটার বর্ণনা। এই প্রশ্নটা আরও অনেক রকম লাইন চেঞ্জ করে আসতে পারে, দেখে নাও। যে গল্পটা মনে পড়লেই হাসি পেত, কোন গল্প, গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, উনি রীতিমতো হতভম্ব, তার হতভম্ব হওয়ার কারণ, এইভাবে আসতে পারে। চলে আসছি 2 নম্বর যে প্রশ্নটা দেখে রাখবে, চোখের জলটা তাদের জন্য, কাদের জন্য কে চোখের জল উৎসর্গ করেছেন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সেই চোখের জল উৎসর্গ করা। এই প্রশ্নটা এত রকমভাবে কিন্তু আসতে পারে। দেখো, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, আমার চোখে জল, অবাক বিহবল বসে আছি, ঠিক হলো ট্রেন থামানো হবে, মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনা শোনালেন, ঘটনাটি কি, এই প্রশ্নটা, অর্থাৎ কিভাবে পাঞ্জা সাহেবের লোকেরা তারা ট্রেন থামিয়েছিল সেই ঘটনাটা উল্লেখ করতে হবে। পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে উত্তেজিত, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেলে পাথরের চাই থামানো যাবে না কেন, কিভাবে ট্রেন থামানো হয়েছিল, শাখার ব্যাপারটা কি, সারাক্ষণ ধরে তাই ভাবছি, শাখা কি, শাখার তাৎপর্য কতকেরা যেভাবে উপলব্ধি করেছিলেন। এই প্রশ্নটা টেস্ট পেপারে পেয়েছি অনেকবার। সারাটা পথ ধরে মা কেঁদেছিল, তিনি সারাটা পথ ধরে কেঁদেছিলেন কেন। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু একটাই হবে যে কিভাবে দেশের লোক আত্মবলিদান দিয়ে ট্রেন থামিয়েছিল। আর আগের একটা প্রশ্ন, তার যে উত্তর সেটা হবে গুরু নানকের অলৌকিক কীর্তি। এই দুটো দেখে রাখলেই কিন্তু এনাফ। 3 নম্বর প্রশ্ন অলৌকিক থেকে দেখে রাখবে গল্পের নামকরণের সার্থকতা। আর 4 নম্বর প্রশ্ন দেখে রাখবে যে আমার চোখে জল, চোখের জলটা তাদের জন্য, কার চোখে কেন জল এসেছিল, সে কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছে, কিংবা চোখের জল উৎসর্গ করার তাৎপর্য। অত্যন্ত ভালো প্রশ্ন। এই 4টে প্রশ্ন দেখে রাখলেই হবে। এখানে আমি অল্টারনেটগুলো তুলে ধরেছি, তোমরা অতি যত্নে এই অল্টারনেটগুলো দেখে যাবে যে কিভাবে লাইনটা চেঞ্জ করতে পারে। চলে আসছি পরবর্তী সহায়ক গ্রন্থ আমার বাংলা। এখান থেকে 5 নম্বর মানে একটা প্রশ্ন হবে, ছাতির বদলে হাতি যে গদ্যাংশ রয়েছে সেখান থেকে প্রশ্ন দেখবে, চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে, চেংমানকে তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল কেন। এই প্রশ্নটা টেস্ট পেপারে সব থেকে বেশি রিপিট পেয়েছি। এই প্রশ্নটাকে এত রকমভাবে ঘুরিয়ে দিতে পারে, তোমরা দেখে নাও। 25-30 বছর আগের কথা, সেই ঘটনাটা বলো, নতুন ছাতি মাথায় দিয়ে মহাপূর্তিতে সে বাড়ির দিকে চলল, কিভাবে সেই ছাতি সে পেয়েছিল, ছাতি পাওয়ার পরিণাম, চেংমান বুঝতে পারে সিঁদুর কলে পড়েছে, এত রকমভাবে দিতে পারে। চলে আসছি পরবর্তী প্রশ্ন এই গদ্যাংশ থেকে, কিন্তু সেই মহাজনের পন্থা আজও টিকে আছে। মহাজনের পন্থা বলতে লেখক কি বুঝিয়েছেন আলোচনা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, কিন্তু সেই মহাজনের পন্থা আজও টিকে আছে, মহাজনের পন্থাটি কি, লেখক টিকে থাকা যে দৃষ্টান্ত দিচ্ছেন তা বলো। 3 নম্বর দেখে রাখবে, সেই দিন থেকে তাদের চোখ ফুটেছে, কোন দিনের কথা বলা হয়েছে, চোখ ফুটে যাওয়ার বলতে কি বোঝানো হয়েছে। তারপর দেখে রাখবে সে একদিন ছিল বটে। 5 নম্বর প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে রাখবে। এদিকে আরেক রকমের প্রথা আছে, নানকার প্রথা। নানকার প্রথা কি, নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, এই প্রথা উঠে যাওয়ার পরে তাদের অবস্থার কি কি পরিবর্তন এসেছিল, এটা চেঞ্জ করে দিতে পারে যে এদিকে আরেক রকমের প্রথা আছে, প্রথাটি কি, এই প্রথায় জমিদার কিভাবে হার মেনেছিল আলোচনা করো। চলে আসি পরবর্তী 6 নম্বর শেষ প্রশ্ন, এই ছাতির বদলে হাতি গল্প থেকে দেখে রাখবে যে বিশ্বাস করো বানানো গল্প নয়, গল্পটির পরিচয় দিয়ে চাষিদের উপর মহাজন জমিদারদের শোষণ বর্ণনা করো। এটা টেস্ট পেপারে অনেকবার পেয়েছি। চলে আসি পরবর্তী হাত বাড়াও গল্প থেকে দেখে রাখবে, সামনাসামনি আসতেই স্তম্ভিত হয়ে গেলাম, বক্তা স্তম্ভিত হওয়ার কারণ, প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে।
লাইনটা চেঞ্জ করে, আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে। কার জ্বলন্ত চোখের কথা বলা হয়েছে, কীভাবে তা বক্তাকে পাগল করে। চলে আসি পরবর্তী প্রশ্ন, সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে। এই প্রশ্নটা অত্যন্ত ভালো প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, সেই দুটি জ্বলন্ত চোখ শান্তি চায়। এই প্রশ্নটি টেস্ট পেপারে অসংখ্যবার রিপিট পেয়েছি। পরের প্রশ্ন, তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো, লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলছেন। এই 4টে প্রশ্ন দেখে রাখবে হাত বাড়াও গল্প থেকে। পরে চলে আসি গাঢ় পাহাড়ের নিচে। এই গল্প থেকে দেখে রাখবে তাই প্রজারা বিদ্রোহী উঠেছিল। প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন, কিভাবে প্রজারা বিদ্রোহের প্রস্তুতি নিয়েছিল। 2 নম্বর দেখে রাখবে হাতি বেগার আর চলল না। হাতি বেগার আইনের বিবরণ দাও, তা চলল না কেন। এই প্রশ্নটা একটু চেঞ্জ করে দিতে পারে, মানুষ কতদিন এসব সহ্য করতে পারে, মানুষ সহ্য করতে না পেরে কি করেছিল, এইভাবে দিতে পারে প্রশ্নটাকে। 3 নম্বর দেখে রাখবে জমিদারকে টঙ্ক দিতে গিয়ে চাষিরা ফকির হয়। টঙ্ক কি, চাষিরা কিভাবে ফকির হয়েছিল। 4 নম্বর দেখে রাখবে এত ফসলের প্রাচুর্য কিন্তু মানুষগুলোর দিকে তাকালেই মনে হয় জীবনে তাদের শান্তি নেই। একটা দুষ্ট শনি কোথাও কোনো আনাচে যেন লুকিয়ে আছে। গাঢ় পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদের জীবনযাত্রার পরিচয় দাও। এই প্রশ্নটা অসংখ্যবার টেস্ট পেপারে রিপিট পেয়েছি। কেন তাদের জীবনে শান্তি নেই সেটা আলোচনা করো, আর গাঢ় পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদের জীবনযাত্রা। এটা খুব ভালো প্রশ্ন। চলে আসি পরবর্তী গল্প, মেঘের গায়ে জেলখানা। এখান থেকে প্রশ্ন হিসেবে দেখে রাখবে চোরটা সাধুর ছেলে হবে নিঘাত বিষে ডাকাত। সাধুকে, গল্পে সাধুর যে পরিচয় পাওয়া যায় সেটা লেখো। দেশকে ভালোবাসা ছাড়া কোনো অপরাধী যাদের বিরুদ্ধে প্রমাণ হয়নি, আজও তাদের স্থান বক্সায়। এখানে কাদের কথা বলা হয়েছে, তাদের সম্পর্কে লেখকের মনোভাব। জেলখানা একটা আলাদা জগৎ, জেলের জগৎ নিজের ভাষায় লেখো। জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর উপর। জেলখানার বর্ণনা দাও এবং সেই জেলখানায় কয়েদিদের ওপর অত্যাচার। এই প্রশ্নটাই টেস্ট পেপারে অসংখ্যবার রিপিট পেয়েছি, যে জেলখানাটার বর্ণনা দাও এবং সেই জেলখানায় কয়েদিদের কিভাবে অত্যাচার করা হতো। এটা নানান রকম লাইন চেঞ্জ করে দিতে পারে, যে জেলখানা না দেখলে দেশের একটা বড় দিক অদেখা থেকে যায়, জেলের সব কাজ করানো হয় কয়েদিদের দিয়ে, ভেতরে ঢুকে মনে হবে যেন মধ্যযুগের একটা প্রকাণ্ড কারখানা। এইভাবে লাইন চেঞ্জ করে কিন্তু এই প্রশ্নটা দিতে পারে। প্রশ্নটার উত্তরটা একটাই হবে। চলে আসি পরবর্তী, শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস। এখান থেকে 2টি 5 নম্বর মানের প্রশ্ন হবে। বাংলা চলচ্চিত্রের ধারা অর্থাৎ সিনেমা, এখান থেকে দেখে রাখবে ঋত্বিক ঘটকের অবদান, মৃণাল সেনের অবদান বাংলা চলচ্চিত্রের ইতিহাসে। সত্যজিৎ রায়, এটা টেস্ট পেপারে অসংখ্যবার রিপিট পেয়েছি। আর দেখে রাখবে বাংলা চলচ্চিত্রের উদ্ভব বিকাশে মডার্ন থিয়েটার কিংবা নিউ থিয়েটার এদের ভূমিকা। বাংলা চিত্রকলা অর্থাৎ ছবি আঁকা, এখান থেকে দেখে রাখবে পট শিল্প, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, যামিনী রায়, রামকিঙ্কর বেইজ এবং গগনেন্দ্রনাথ ঠাকুর দেখে রাখবে। ক্রীড়া সংস্কৃতি থেকে দেখে রাখবে ভারতীয় পুরাণ মতে দাবা খেলার স্রষ্টা, বাঙালির কৃতিত্ব এই দাবা খেলায়। এটা টেস্ট পেপারে রিপিট পেয়েছে অনেকবার। ফুটবল খেলার ইতিহাসে বাঙালির সাফল্য কিভাবে হয়েছিল। ভারতীয় ফুটবলের সূচনা কে করেন, ফুটবলের উন্নতি সাধনে তার অবদান। বাঙালির ফুটবল খেলার ইতিহাসে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, এটা কি ঘুরিয়ে দিতে পারে। কুস্তি চর্চার ইতিহাস এবং ক্রীড়া সংস্কৃতির ইতিহাসে ব্রতচারী, এটাও কিন্তু টেস্ট পেপারে পেয়েছি অনেকবার। বিজ্ঞান চর্চার ধারা থেকে দেখে রাখবে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়, বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা, প্রফুল্লচন্দ্র রায় এবং জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অবদান। চলে আসি আমরা পরবর্তী শেষ যে অংশ রয়েছে, ভাষা অর্থাৎ ভাষা বিজ্ঞান। এই অংশ থেকে বাক্যতত্ত্ব থেকে এই 2টো প্রশ্ন দেখে রাখবে। বাক্য কাকে বলে, গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ, আর বাক্যের অব্যবহিত উপাদান বলতে কী বোঝো, বাক্যের অব্যবহিত উপাদান বিভাজনের নীতি। এই দুটোই টেস্ট পেপারে অসংখ্যবার আমরা রিপিট পেয়েছি। চলে আসি পরবর্তী, ভাষা বিজ্ঞানের শাখা প্রশাখা। এখান থেকে দেখে রাখবে শৈলবিজ্ঞান কি, শৈলবিজ্ঞান সম্পর্কে আলোচনা। প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, ফলিত ভাষাবিজ্ঞান কাকে বলে, একটা শাখা সম্পর্কে আলোচনা করো। ফলিত ভাষাবিজ্ঞানের একটা শাখা হলো শৈলবিজ্ঞান, তাহলে আমরা আলোচনা করতে পারবো এই একই প্রশ্ন যদি আমাদের রেডি থাকে। চলে আসি দ্বিতীয় দেখে রাখবে যে ভাষাবিজ্ঞানের আলোচনায় বহুল প্রচলিত 3টি শাখা কী কী, যে কোনো একটা শাখা সম্পর্কে আলোচনা করো, এরম দিতে পারে। কিংবা দিতে পারে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, যে কোনো একটা নিয়ে আলোচনা করো। রূপতত্ত্ব থেকে দেখে রাখবে প্রত্যয় কাকে বলে, প্রত্যয় শ্রেণীবিভাগ, সমাস, সমাসের সংক্ষিপ্ত পরিচয়। রূপমূল কাকে বলে, রূপমূলের শ্রেণীবিভাগ, স্বাধীন পরাধীন রূপমূলের পরিচয় এবং রূপমূল বা রূপিম, রূপমূল হওয়ার শর্ত। ধ্বনিতত্ত্ব থেকে দেখে রাখবে অবিভাজ্য ধ্বনি কাকে বলে, অবিভাজ্য ধ্বনির শ্রেণীবিভাগ প্রসঙ্গে আলোচনা। এখানেই শেষ হলো উচ্চ মাধ্যমিক 2022 ফাইনাল পরীক্ষাকে সামনে রেখে বাংলা বিষয়ে লাস্ট মিনিট সাজেশন প্রসঙ্গে আলোচনা।
যাদের সাজেশনটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য।